আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওর কাছে তো সব কিছু এক্সপেরিমেন্টাল, ভালো খারাপ সব কিছু। আমার ধারণা ওর মানসিক সমস্যা আছে, নইলে মানুষের লাইফকে ও এক্সপেরিমেন্ট হিসেবে ধরে কিভাবে? আর ওর সবচেয়ে বড় পিক তো তুমি। মানে? তোমার কি মনে হয় যেচে এসে ভালোবাসা, তারপর আগ্রহ হারিয়ে ফেলা, আবার ফিরে আসা, আবারও ডাম্প করা এসব অ্যাবনর্মাল নয়? ও আসলে হিউম্যান রিলেশন নিয়ে এক্সপেরিমেন্ট করে। তুমি কি জানো তোমাকে ডাম্প করার পরও ওর এক ফ্রেন্ডকে বিয়ে করেছিল? নিতুল বলে কাউকে? হতে পারে, নাম জানা নেই আমার, কিন্তু ওই মেয়ে ঠিক মতো 6 মাসও সংসার করতে পারিনি ওর সাথে। অ্যাবিউজড হয়ে থানায় কেস টেস করে ডিভোর্স দিয়ে চলে গেছে। তারপর ও অনেক দিন জেলে ছিল, মাসখানেক হলো জামিনে ছাড়া পেয়েছে। তুমি এত কিছু জানলে কি করে? অবাক হলাম আমি। ও মৃদু হেসে বলল, জানি তো, অনেক আগে থেকেই। আসলে জানতে হয়েছিল কোনো এক প্রয়োজনে। প্রয়োজনটা কি আমি? ও জবাব দিল না, শান্তভাবে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন এড়িয়ে বলল, আমি তো অবাক হয়ে যাই তুমি 4 বছর ওর সাথে থেকেও ওর সাইকোলজিটা বুঝতে পারোনি। আমি শুধু একদিন দেখেছিলাম ওকে তোমার সাথে, তাতেই নারী নক্ষত্র বের করে ফেলেছি। তুমি কি একদম শুরু থেকে জানতে আমাদের সম্পর্কে? খোঁজ রেখেছিলাম শুধু। ওর ভেতরে যে এত প্যাস তা তখনও জানতে পারিনি। আসলে তখন তো আমার লাইফেও আনপ্রেডিক্টেবল অনেক কিছু হচ্ছিল, মূলত সুযোগ পাইনি ওর সম্পর্কে পুরোটা জানার। জানলে কবে? এই তো শেষের দিকে এসে। আমি তোকে একদমই বুঝতে পারিনি ইন্তিশার। এত সাংঘাতিক ও। যখন সম্পর্ক ছিল পাগল ছিলাম আমি ওর জন্য। আমার পাগলামোর সুযোগ নিয়ে যদি কোনো ক্ষতি করে ফেলতো, তাহলে আজ আমরা এভাবে একসাথে থাকতে পারতাম না, বলো? ওর ঘাড়ে কটা মাথা তোমার দিকে হাত বাড়াবে? আমি ছিলাম না পাশে, সামনে ছিলাম না, কিন্তু ছায়া সঙ্গী হয়েছিলাম তো। একটা উল্টাপাল্টা কিছু করে দিত, ওর ধর থেকে মুন্ড আলাদা করে দিতাম। বাবা, একেবারে এত? ঠোঁট কামড়ে হাসলো ইন্তেশার। আমার মাথার পেছনে হাত রেখে নিজের দিকে টেনে নিয়ে বলল, তোমার জন্য আমি সব করতে পারি নীরদ, সব। ওর দৃষ্টিতে কিছু একটা ছিল, আমার ভেতরটাকে একদম নাড়িয়ে দিল। ক্ষীণ গলায় বললাম, এখন আর রিস্ক নিতে যেও না ইন্তেশার। ও তোমার গায়ে হাত দিয়েছে, সাজা তো ওকে পেতেই হবে। বললাম না তুমি ওর সাইকোলজি বুঝতে পারোনি? আমি জানি আটঘাট বেঁধেই ও নেমেছে, সহজে আমাদের পিছু ছাড়বে না। তবে আমিও ইন্দিসার ইলহাম, এসব পচা শামুককে কীভাবে থেতলে দিতে হয় খুব ভালো করেই আমার জানা। আমার ভয় করছে। ভয়ের কিছু নেই, আমি একাই এনাফ ওর জন্য। তোমাকে এ নিয়ে ভাবতে হবে না, তোমার ভাবনা তো অন্য। অন্য? আমরা এখন সকালের অর্ধেকে ছেড়ে রাখার ডিসকাশনে ফিরে যাব। আমায় মাফ করো সকালের জন্য। ওর হাত ধরে অনুতপ্ত হয়ে বললাম আমি। তুমি আমাকে সত্যিকার অর্থেই কষ্ট দিয়েছো নীরদ। তুমি নিজেও জানো লোকের কথায় কখনো প্রভাবিত হই না আমি। আমি তো শুধু চাই তোমাকে স্বপ্নের সাথে আরেকবার পরিচয় করাতে। এভাবে ডানা ভাঙা পাখির মতো বন্দি জীবনের স্বপ্ন তো তুমি দেখোনি নীরদ। তুমি তো সবসময় আকাশে পাখা মেলে উঠতে চাইতে। আজ কেন নিজের স্বপ্নটা ভুলে গেছো? কেন একটুতেই গিভ আপ করে ফেলো বলবে? আমার আর কোনো স্বপ্ন নেই ইন্তেশার। আকাশ আমার গণ্ডির বাইরে, ওতে ওড়ার সামর্থ্য আমার আর হবে না। ও আমার ধরা ছোঁয়াতে নেই। আমি যতবারই ওকে ধরতে গেছি ততবারই বেশি করে উপলব্ধি করেছি ওর দুষ্প্রাপ্যতা। তাছাড়া সবার সব স্বপ্ন পূরণ হবে বা হতে হবে এমন তো কোনো কথা নেই। কতজনেরই তো স্বপ্ন পূরণ হয় না। জীবন তাই বলে তো থেমে নেই, তাই না? আর যাদেরটা পূরণ হয়, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল নীরদ। খারাপ সময় কি মানুষের জীবন আসে না? মানুষকে আরও কত কত সংগ্রাম করতে হয়। সংগ্রাম না থাকলে আবার জীবন হলো, যেটা তুমি খুব সহজেই পেয়ে যাবে সেটার মর্মার্থ কিন্তু তোমার কাছে খুব কম থাকবে, কখনো কখনো থাকবেই না। কিন্তু যেটা পেতে তোমাকে অনেকটা সইতে হবে, খুব সংগ্রাম করতে হবে, সেটার মর্মার্থ তোমার কাছে সবচাইতে বেশি হবে। মরমে মরমে উপলব্ধি করতে পারবে ওর গুরুত্ব। কঠিন কোনো যুদ্ধ শেষে জয়ের অ্যাচিভমেন্ট একটা ডিভাইন ফিলিংস নীরদ। এই ফিলিংসটা যে পাইনি সে জীবনের বিরাট কিছু মিস করে গেছে। তুই মিস করো না, সুযোগ হাতছানি দিয়ে ডাকছে তোমাকে। সাহস করে একটাবার ওর ডাকে সাড়া দাও, ওর সাথে একবার পা বাড়িয়ে দেখো কত নতুন নতুন পথের খোঁজ এনে দেয় ও তোমাকে। আর এক পা চলতেই তো আরেক পথের সন্ধান মেলে, তাই না? আমি তবুও দ্বিধান্বিত বোধ করলাম।
এবারও করতলে আমার মুখ তুলে ধরলো। মনে আর কোনো দ্বিধা রেখো না নীরদ। আজ দ্বিধাকে জয় করো। ভয় দ্বিধা এগুলোকে জয় করার জন্যই আমাদের জন্ম। যা তোমাকে টেনে নিচে নামায় তাকে আঁকড়ে ধরে থেকে কী লাভ? মনকে বোঝাও পিছিয়ে থাকার জন্য আমরা আসিনি। আমরা শুধু এগোতে জানি, মাথা উঁচু করে বাঁচতে জানি। তোমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছি। কিন্তু তোমার দ্বিধা, তোমার ভয়, এগুলোর সাথে যে শুধু তোমাকেই লড়তে হবে। কিছু ইন্টারনাল অ্যাফেয়ার থাকে যা নিজেকে সলভ করতে হয়, সেটা মানুষকেই স্ট্রং হতে সাহায্য করে। আর বাকি সব এক্সটার্নাল অ্যাফেয়ারের জন্য তো আমি আছি। কি আছি না? হুম। তাহলে কি এখন রাজি? পড়বে? হুম। হেসে উঠলো ও আবার, ঠোঁটের উপর আলতো করে চুমু খেয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি কালই বিএসএল এ কথা বলে আসবো। এলএলবি কোর্সে ভর্তি হবে তুমি। ল নিয়ে তো কোনো আইডিয়াই নেই আমার। হয়ে যাবে, পড়তে পড়তে হয়ে যাবে। কোনো সহজ সাবজেক্ট দিতে পারলে না? রাস্তা কঠিন হলেই তো মজা। দুষ্টু হেসে চোখ মারলো। আমি মুখ ফুলিয়ে বললাম, হ্যাঁ মেরে দাও তুমি আমায়। ছি, তোমাকে আমি মারতে পারি? আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। আমার 8 বছরের সাধনার ফল। চুপ করো। না, আমার তো বলা উচিত। পেলে পুষে বড় করা বউ। সেই ছোট্ট বয়স থেকে তোমাকে বড় করলাম। তুমি পেলে পুষে বড় করেছো? চোখ রাঙালাম আমি। ও কাজ ঝাঁকিয়ে বলল, করেছি না? দূর থেকে দোয়া করে করে আমার দোয়ায় আজ তুমি এত বড় হয়েছো। বাহ, খাওয়া দাওয়ার তো কোনো ভূমিকাই নেই তাহলে। একদম না। আমার দোয়ার ভালোবাসা তোমার জীবনী শক্তি। আমি সারেন্ডারের ভঙ্গিতে মাথা নাড়লাম। এই মানুষটার সাথে কথায় পারা যাবে না। তবে এত কিছুর মধ্যেও আমার মাথায় আবার নতুন দুশ্চিন্তার আবির্ভাব ঘটল। ইন্তেশারের কথা যদি ঠিক হয় তাহলে অন্তু সহজ মানুষ নয়। ওর এবারের প্রত্যাবর্তনের কারণ কি? আমাকে গুটি বানিয়ে আমাদের বিজনেসে ঢুকতে চেয়েছিল। আফটার অল বিজনেসটা দাঁড়িয়ে যাওয়ার পর ইন্তেশারের খ্যাতিও তো কম হয়নি। ওইদিকে জেল খাটার কারণে ওর বেশ লোকসান হয়েছে। না, বিষয়টা সহজে সমাধান করার মতো তো নয়। সাবধানে থাকতে হবে আমাদের। অদ্ভুতভাবে সেদিন রাতের প্রোগ্রামের পর থেকে অন্তুরার টিকিট আরও দেখা পাওয়া গেল না। একদিন বেশ আগ্রহ নিয়ে ইন্তেশারকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, অন্তরার কোনো খোঁজ নেই? ও যদি আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে এসে থাকে তাহলে এখনো চুপচাপ বসে আছে কেন? ও কেবল একটা ফিচেল হাসি হেসে বলল, সেই পথ যে আমি নিজ হাতে ওর জন্য বাংলা করে দিয়েছি ডার্লিং। এমন টাইট দিয়েছি না? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কি করেছো তুমি ওর সাথে? খারাপ কিছু করেছো? কেউ জেনে গেলে? বেআইনি কিছু নয়, ছোট্ট করে একটা শাস্তি দিয়েছি। একটুখানি মায়ের পড়েছে বলতে পারো, গণধোলাই। পুরোটা সময় ইশারাই হয়েছে এমনটাও নয়। ওরই এক বিজনেস পার্টনারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিল। ভদ্রলোক আমার কাছে সাহায্য চাইলেন। আমি কিছু লোকের খোঁজ দিলাম। ওদেরকে যা ডিরেকশন দেওয়ার ওই ভদ্রলোকই দিয়েছেন। পাগল ছাগলটিরও বেশি একটা ক্ষতি হয়নি, শুধু একটা পা ডিস্ট্রয় হয়ে গিয়েছে। শুনেছি এখন প্রাণ বাঁচাতে দেশ আর বিদেশ করতে করতে কেটে যাচ্ছে ওর। ও প্রতিশোধ নিলে? এত মায়ের খেয়ে আবার প্রতিশোধ? আচ্ছা, নিতে আসলে তখন দেখা যাবে। আমি একদমই ওর খোঁজ খবর রাখবো না তা তো নয়। শত্রুদের সবসময় খোঁজ রাখতে হয়, আমিও রাখবো। ওর ক্ষেত্রে বেশি আগ্রহ নিয়ে রাখবো। হয়েছে? এরপর আমার বলার মতো আর কিছুই ছিল না। মনের দুশ্চিন্তাটাও পুরোপুরি দূর হলো না। সুপ্ত অবস্থায় কোনো এক কোণে পড়ে রইল। বিএসএল এ ভর্তি হওয়ার পর সময়টা চোখের পলকে কাটতে লাগলো। এলএলবি কোর্সের শেষে ওনাদের রেকমেন্ডেশনে বারেট ল করার জন্য ইংল্যান্ডে যাওয়ার সুযোগ এলো আমার। আমি দ্বিধান্বিত হয়ে পড়লাম। পুরো 1 বছর ইন্তেশার আর ইউসার থেকে দূরে থাকতে হবে। কিভাবে পারবো? কিন্তু পারতে তো আমাকে হতোই। এত দূর এসে পেছনে ফিরে তাকানোর সুযোগ হলো না আর। নিজেকে বেশ গুছিয়ে নিচ্ছিলাম। ক্যাডেটে যাওয়ার পর থেকে ছেলেটার সাথে দেখাও হয় মাসে একবার করে। ভাগ্য এমন, ওর সাথে যেদিন দেখা হবে সেই দিনই রাতের ফ্লাইট পড়লো আমার। খারাপই লাগলো। ও জানে না তখনও রিয়াকশন কেমন আসবে ভেবে একটা অস্বস্তি হচ্ছিল আমার। আমার সব সাকসেসে ও খুশি হয়েছে জেনেও কেন যেন অস্বস্তিটা হচ্ছিল, বুঝতে পারছিলাম না। ইন্তেশার বারবার বলছিল, তোমার কি মনে হয় ও মানতে পারবে না? তোমাকে আটকে দেবে? আমি দীর্ঘশ্বাস চেপে প্রত্যুত্তরে বললাম, জানি না, শুধু বুঝতে পারছি একটা অস্বস্তি দানা বাঁধছে। বেশি ভেবো না তো। ভেবো না বললেও কি ভাবনা থেকে নিজেকে বিরত রাখা যায়? দুশ্চিন্তা হলো আমার বেশ, তবু নিজেকে স্বাভাবিক রাখার জোর চেষ্টা চালালাম। ছেলের সাথে দেখা হলো, কথা হলো, বেশ খানিকটা সময় কাটানো হলো। বেঁধে দেওয়ার সময় শেষ হতে আরো কিছুক্ষণ বাকি। ঠিক সেই মুহূর্তে ইন্তেশার ওকে বলে উঠল, মায়ের তরফ থেকে একটা খুশির সংবাদ আছে, শুনতে চাস?
ইউষাকে এক্সাইটেড লাগলো, তবুও মুখ ফুলিয়ে বলল, এসেছো অনেকক্ষণ, অচেত খুশির সংবাদ জানাচ্ছ সবার শেষে। কিছু খুশির সংবাদ তো লাস্ট মোমেন্টে জানাতে হয়। আমি শিওর মায়ের এত বড় অ্যাচিভমেন্ট শুনে তোর গর্ব হবে। আচ্ছা, তবে বলোই না, মা তুমি বলবে নাকি বাবা? আমার দিকে তাকিয়ে হাস্যজ্জ্বল মুখে প্রশ্ন করলো ইউষা। ইন্তেশার ওর কাঁধে হাত রেখে বলল, আমি বলছি, শোন, তোর মা বারেট ল করার সুযোগ পেয়েছে ইংল্যান্ডে, নর্দাম্ব্রিয়া ল স্কুল। আজ রাতেই তার ফ্লাইট। খবরটা শোনার আগে ইউষার মুখে যে এক্সাইটমেন্ট লেপ্টে ছিল তা শোনার পর তার রইল না, বরং হাসি উবে গিয়ে একরাশ গাম্ভীর্য ভর করে নিল। আমি মনে মনে প্রমোদ গুনলাম, একটু আগের অস্বস্তিটা তবে অমূলক নয়। বিপরীতে ওকে নিশ্চুপ থাকতে দেখে ইন্তেশার আবারও প্রশ্ন করলো, তুই খুশি হসনি? না। কাটকাট স্বরে জবাব এলো ওর তরফ থেকে। উঠে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে বলল ও, মা কোথাও যাবে না, আমি যেতে দেব না। এরকম কথা তো ছিল না মা, আমাকে ছেড়ে কোথাও যাওয়ার কথা তো ছিল না। ইউষা, ও ছেড়ে যাচ্ছে কোথায়? কেমন কথা বলছিস? ঠিক বলছি। শোনো মা, তুমি যদি একদিনের জন্য আমাকে ছেলে হিসেবে মেনে থাকো তাহলে আমার কথা শুনবে। ইংল্যান্ডে যাবে না তুমি। কেন নিষেধ করছে, কারণ কি, কিছু না বলে আমাদের অবাক করে দিয়ে এরপর দ্রুত পায়ে উঠে চলে গেল ইউসা। কতবার ওকে পেছন থেকে ডাকা হলো, কিন্তু জবাব দিল না, আর না ফিরে তাকালো। ছেলের তরফ থেকে নিষেধ এলে আমার সংকল্প টলে উঠল। ইন্তেশার বুঝতে পারলো আমার অবস্থা, ভরসা দিয়ে বলল, তুমি নিশ্চিন্তে যাও, আমি সামলে নেব ওকে। আমরা এয়ারপোর্ট পর্যন্ত চুপচাপ গেলাম, কিন্তু ইমিগ্রেশনের ঠিক পূর্ব মুহূর্তে আমার মনে হলো না, যাওয়াটা বোধহয় আমার আসলেই উচিত হবে না। আজ আমি গেলেই ইউসার থেকে দূরে চলে যাব। এই দূরত্ব সম্পর্কগুলোর উপর তেমন ভালো প্রভাব ফেলবে না। সাথে সাথে ইন্তেশারকে বলে দিলাম আমি যেতে চাই না। ও অবাক হলো, হাত চেপে ধরে অনুনয় করে বলল, লাস্ট মোমেন্টে এমন কথা বলো না। বললাম তো ইউষাকে সামলে নেব আমি, বোঝাবো ওকে, ও বুদ্ধিমান ছেলে, ঠিক বুঝবে। বুঝবে না ইন্তেশার, বরং আজ গেলে ওর সাথে চিরকালের তরে সম্পর্ক ছিন্ন হতে পারে। হবে না, তুমি ওর চিন্তাটা বুঝতে পারছো না। ও একবার ওর মাকে হারিয়েছে, এজন্য একটা ভয় ওর মনে ডানা বেঁধেছে, তোমাকে হারানোর ভয়। কিন্তু এই ভয়টা তো বৃথা। আমাদের মোটেই উচিত হবে না ভয়টা ওর মনে বাড়তে দেয়া। এক্স্যাক্টলি, ভয় দূর করার জন্য আমার ওর কাছে থাকা চাই, পাশে থাকা চাই আমার। তুমি ভুল ধারণা মনে পুষছো নীরদ। এমনিতেও ওর সাথে তোমার প্রতিদিন দেখা হওয়ার সুযোগ নেই, মাসে মাসে দেখা হয়, তাও কেবল একবার। এই একবারটা সশরীরে উপস্থিত না থেকে ভার্চুয়ালি থাকলেও ক্ষতি নেই। আমি তো থাকবোই ওখানে, বোঝাতে পারবো ওকে সবটা। অভিমান কতদিনের? একদিন, দুদিন, এক সপ্তাহ, একটা না একটা সময় তো ওকে বুঝতেই হবে এই কোর্সটা কতখানি ইম্পর্টেন্ট তোমার জন্য। ক্ষণস্থায়ী অভিমানের কথা চিন্তা করে এত বড় অপরচুনিটি লেট গো করা বুদ্ধিমানের কাজ নয়। তুমি বুঝতে পারছো না ইন্তেশার, এসব আমার কাছে আমার প্রায়োরিটি লিস্টে স্বপ্নের চাইতেও সম্পর্ক আগে। মানুষ পাশাপাশি থেকেও কত দূরত্বের সৃষ্টি হয়, সেখানে ভার্চুয়ালি সম্পর্ক বিল্ড আপ সম্ভব নয়। না, আমার ঠিক লাগছে না বিষয়টা, আমি যাব না, কিছুতেই যাব না আমি। তুমি যাবে নীরদ, আর সম্পত্তি এড়িয়ে ফেলার মতো কোনো বিষয় না। একটাকে রেখে আরেকটাকে মহৎ করবারও কোনো বিষয় না। ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। জীবনের প্রতিটি পর্যায়ে ব্যালেন্স করে চলতে হয়। জেদ করো না, আমি যাব না। তবে তোমায় যে কোনো একজনকে বেছে নিতে হবে, আমি অথবা ইউষা। ইন্তেশার, বিস্ময়ে হতবাক হয়ে ওর দিকে তাকালাম আমি। ওর দৃষ্টি শান্ত, মুখায় অভাবে দৃঢ়তা এত কঠিন, আর ও সচরাচর হয় না। কথাটা একটু বেশি বালক সুলভ হয়ে গেল না ইন্তেশার? বালক সুলভ মনে হলে আমার কিছু করার নেই, আমি আমার জায়গায় অটল। বালক সুলভ আমার কথাটা হলে তোমার আচরণও কম নয়। এত কঠিন হয়ে না ইন্তেশার। তোমার সামনে দুটো অপশন খোলা আছে, নাও চয়েস ইজ ইয়োর্স। কথাটা বলে অন্যদিকে চলে গেল ইন্তেশার। আমি ওখানে বসেই মাথা চেপে ধরে আকাশ পাতাল চিন্তায় ডুবে গেলাম। এ যেন এক অগ্নি পরীক্ষা। এরকম সিদ্ধান্তহীনতায় বহুদিন পড়িনি আমি। ওইদিকে একটু একটু করে সময় অতিবাহিত হতে লাগলো। ইমিগ্রেশনের শেষ সময়, শেষবারের মতো আশা নিয়ে ইন্তেশারের দিকে তাকালাম আমি, কিন্তু ওর কাঠিন্য কিছুতেই গড়ল না। সে শীতল ওর চোখ জোড়ার দিকে তাকিয়ে খুব অভিমান হলো আমার। বিনা বাক্য ব্যয়ে উঠে ওর হাত থেকে কাগজপত্র নিয়ে লাগেজ সমেত ইমিগ্রেশনে চলে গেলাম। পেছন থেকে খুব ক্ষীণ গলায় ও বলল, সাবধানে যেও, সাবধানে ফিরো, অপেক্ষায় থাকবো।
আমি জবাব দিলাম না, ফিরেও তাকালাম না। পুরো 1 বছরের জন্য চোখের আড়াল। বিদায়টা ঠিকঠাক মতো হলো না আমাদের। বলা বাহুল্য, একই প্লেনে আমার সাথে ভার্সিটির কয়েকজন কাছের বন্ধু ফ্লাই করছিল, যাদের সাথে অ্যাকোমোডেশনটাও একসাথেই করা হয়েছিল। দীর্ঘ 18-19 ঘন্টার ঢাকা টু দুবাই, দুবাই টু নিউ কাজল খন্ড জার্নির পর পৌঁছে সবাই মিলে বন্ধুদের মধ্যে একজনের খালার বাসায় গিয়ে উঠলাম। উনি মূলত এক পরিচিত জায়গা আমাদের আবাসনের ব্যবস্থা করেছিলেন। জেটল্যাগ কাটিয়ে পরদিন আমাদের রেন্টের সেই বাসায় ওঠার কথা। সুদীর্ঘ জার্নিতে আমি অভ্যস্ত নই, শারীরিক দিক দিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তার সাথে মানসিক দুর্বলতা ছিলই। তাই দেখা গেল বাকি বন্ধুদের চাইতে আমাকেই বেশি অসুস্থ লাগছিল দেখতে। খালামা খুব আন্তরিক মানুষ, 2-4টা খাইয়ে সবার আগে আমাদের রেস্টের ব্যবস্থা করে দিলেন। ঘরে গিয়েই সবাই ব্যতিব্যস্ত হয়ে ফোন খুলে বাড়িতে জানাতে শুরু করলো। চুপচাপ তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস গোপন করলাম আমি। অভিমান অতটা শক্ত ছিল না, তবু আমার ইচ্ছে করলো না ফোন খুলে ইন্তেশারকে একটা কল করি। অদ্ভুত রকমের একটা বিষণ্ণতা আর ক্লান্তিতে ভেঙে আসতে লাগলো শরীর। অবসন্ন শরীরটাকে কোনো রকমে টেনে বিছানায় এলিয়ে দিতে দুই চোখ ভেঙে ঘুম এলো আমার। ঠিক কতক্ষণ পর ঘুম ভাঙলো জানা নেই, তবে চোখ খুলতেই অনুভূত হলো তলপেটটাতে অসম্ভব ব্যথা। মনে হচ্ছে কেউ অনবরত ছুরি চালাচ্ছে ওতে, সাথে উষ্ণ রক্তের বান। কিছুটা সময় লাগলো আমার বুঝতে, তারপর ধরফর করে উঠে বসলাম। সত্যি সত্যি রক্তের বান ডেকেছে। আমার কাপড় বিছানা সব ভেসে যাচ্ছে কালশিটে রক্তে। আশ্চর্য, এত রক্তের উৎস কোথায়? আমার পাশে এক বান্ধবী শোয়া ছিল, তার ঘুমটাও বোধহয় আমার কারণেই ভেঙেছিল। ঘুম ঘুম চোখে সে ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আমি কাঁপা কাঁপা গলায় ওকে উত্তর দিলাম, রক্ত রক্ত। আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ওকে। ও তাকাতেই নিজেও চমকে উঠে বসলো। কি যেন আশঙ্কায় ওর শরীর দুলে উঠলো একবার। তারপর আমাকে কিছু না বলেই ফোন হাতে ছুটে বেরিয়ে গেল। আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখলাম ওর গমন। কিছু বুঝতে পারলাম না। ভয়ানকভাবে মাথা ঘুরতে শুরু করলো আমার। চোখ বন্ধ করে মাথা চেপে বসে রইলাম চুপচাপ। ও ফিরলো খালাম্মা আর আরো 2জন বন্ধুকে নিয়ে। খালাম্মা নির্দেশ দিলেন আমায় চেঞ্জ করতে হেল্প করতে। বন্ধুরা সব ধরাধরি করে চেঞ্জ করে আবারও শুয়ে দিল বিছানায়। খালাম্মা খুব উদ্বিগ্ন মুখে আমায় পরীক্ষা করতে লাগলেন। তখনই জানতে পারলাম উনি একজন ডক্টর। দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর মুখ অন্ধকার করে তাকিয়ে রইলেন আমার দিকে। ওনার চোখের তারায় শোক আর অস্বস্তি দুটোই ফুটে উঠতে দেখলাম আমি। মনে ভয় লুকিয়ে জিজ্ঞেস করলাম, আমার কি হয়েছে খালাম্মা? প্রত্যুত্তরে মিনিট খানেক পর উনি যে কথাটা বলেন তা বোধহয় আমার এই ছোট্ট জীবনে শোনা সবচেয়ে ভয়ঙ্কর একটা কথা। দুঃখী গলায় শান্তভাবে বললেন, সত্যি সরি নীরদ, ইটস এ মিসক্যারেজ। কথাটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। আমি স্বপ্নেও কল্পনা করিনি এমন কিছু ওনার মুখ থেকে উচ্চারিত হতে পারে। সরি, ইটস আ মিসক্যারেজ। ছোট্ট একটা বাক্য, অথচ এই ছোট্ট বাক্যটা এই মুহূর্তে আমায় কতখানি বিস্মিত আর ব্যথিত করলো তা আমি কাউকে বোঝাতে পারবো না। স্বাভাবিকভাবেই হাতটা পেটে চলে গেল। একটা নিষ্পাপ প্রাণ, যার সম্পর্কে এই পৃথিবীর কেউ অবগত ছিলাম না, সে তার জানান দিল এভাবে নিঃশেষের মাধ্যমে। আমারই অংশ একটু একটু করে আমার ভেতরে বেড়ে উঠছিল, যা আমি জানলামই না, বুঝতেও পারিনি। জানলাম কখন? যখন সে আমায় ছেড়ে চলে গেল। সত্যি কি সৃষ্টিকর্তার এতখানি নিষ্ঠুরতা মানায়? সেদিন আমার আর কান্না পেল না। বুকের ভেতর তোলপাড় চলতে থাকলেও বাইরে তার কিছুই প্রকাশ পেল না। সবাই আমায় সান্ত্বনা দিল, গ্রহণও করলাম সেই সান্ত্বনা। এরপর চুপচাপ উঠে গিয়ে ফোন খুলে ইন্তেশারকে ফোন করলাম। ওকে জানালাম স্বপ্ন পূরণ করতে গিয়ে কতখানি ত্যাগ স্বীকার করতে হলো আমায়, কতখানি হারাতে হলো। ফোনের ওপাশে ও নিস্তব্ধ রইল। ওর ঘন ঘন শ্বাস প্রশ্বাস জানান দিচ্ছিল, যাকে দেখা হলো না, একটুখানি ছোঁয়া হলো না, এমনকি যার মৃত্যুটাও চোখে দেখা হলো না, তার কথা মনে করে এখন ওর 2 চোখ ছাপিয়ে জল নামছে। আমি সময় দিলাম ওকে সামলে নেয়ার। সামলাতে পারলো কিনা জানি না। পাল্টা প্রশ্ন করলো, সে বোধহয় রাজকন্যা ছিল, তাই না নীরদ? বাবার অভিমানী রাজকন্যা। এতই অভিমান যে একটুখানি চোখের দেখারও সুযোগ দিল না। কথা বলার এক পর্যায়ে ওর কণ্ঠ ভেঙে আসতে চাইলো। আমি ফোনটা রেখে দিলাম। আমার চোখ দিয়েও কি 2 ফোঁটা জল ঝরেছিল সেদিন, কি জানি। ও এলো 1 সপ্তাহ পর। আমায় জড়িয়ে ধরে সে কি কান্না! এই প্রথম আমি ওকে এতটা ভেঙে পড়তে দেখলাম। যে সব সময় আমায় সামলে এসেছে, তাকে এইভাবে ভেঙে পড়তে দেখে খারাপ লাগলো বই কি, কিন্তু খারাপ লাগাটা ঢাকা পড়ে গেল তীব্র অভিমানে। আমার সাবকনশিয়াস মাইন্ড ধরেই নিয়েছিল যা কিছু হয়েছে তার জন্য শতভাগ দায়ী এই একটা মানুষ। সেদিন এয়ারপোর্টে অতখানি নিষ্ঠুর যদি না হতো, তাহলে আজ এই দিন দেখতে হতো না।
ভেতরের কথা ভেতরেই চেপে রাখলাম আমি। অভিযোগগুলো প্রকাশ করার ইচ্ছে লেশ মাত্র ছিল না আমার। ও বুঝলো সবটা, আমাকে সামলে নিতে এখানেই রয়ে গেল। খালাম্মার সহায়তায় অন্য একটা বাসার ব্যবস্থা হলো। না চাইতেও উঠে গেলাম ওখানে। তারপর দিনগুলো খুব যাচ্ছে তাই ভাবে কাটতে লাগলো। খুব নির্বিকার হয়ে গেলাম আমি। আর ও হলো কাতর। আমাকে স্বাভাবিক করার রোগ চেপে বসেছিল ওর মাথায়। কখনো অনুনয় বিনয়, কখনো আদর যত্ন, কত শত উপায় অবলম্বন করতে চাইলো, কিন্তু আমি স্বাভাবিক হতে পারলাম না। দিনকে দিন বরং আমাদের ভেতরের অস্বাভাবিকতা বেড়েই চলল। আস্তে আস্তে একজন আরেকজনের থেকে পালানোর প্রবণতা তৈরি হচ্ছিল। বাইরে কিছুই প্রকাশ করতাম না আমরা। উপলব্ধি করতাম বাইরে সব ঠিকঠাক চলছে, অথচ ভেতরে ফাঁপা। এমন করে কি সম্পর্ক চলতে পারে? একটা ব্রেক খুব করে দরকার ছিল আমাদের। একটুখানি দূরত্ব, চিন্তাটা একসাথেই মাথায় এসেছিল বোধ হয়। তাই তো একদিন কিছু না বলে হঠাৎ ও দেশে ফিরে গেল। সকালবেলা উঠে একটা চিরকুট পেলাম। যার চলে যাওয়ার পেছনে তুমি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাকে দায়ী করছো, সে আমারও অংশ ছিল নীরদ। কষ্টটা যতখানি তোমার ততখানি আমারও। অথচ একা আমাকে দোষারোপ করে প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছ তুমি। এই এতখানি অবহেলা আসলে আমার প্রাপ্য? চিরকুটটা দেখে কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। ভুল ত্রুটি কার কতখানি তা বিচার করার ক্ষমতা আমি হারিয়েছি কবেই। একা ওকে দোষারোপ করেই বা আমার লাভ কি? আমি কি ফিরে পেতাম আমার সন্তানকে? পেতাম না তো। আমি যা চাইছিলাম তা হলো সময়। ওই যে ও একদিন বলেছিল কিছু ইন্টারনাল অ্যাফেয়ার থাকে যা নিজেকেই সামলাতে হয়। সেই সামলানোটা আমি একা একাই করতে চেয়েছিলাম। তবে নিজের কষ্টে বুঁদ থাকতে গিয়ে একটা বিষয় অনুধাবন করতে ভুল হয়ে গিয়েছিল, তা হলো এই একই কষ্টের ভাগিদার ও নিজেও। আমার মনের ভাবটা প্রকাশ করেই গিয়েছিল মানুষটা, কিন্তু আমি উপলব্ধি করেও উপলব্ধি করতে পারিনি। এরপর আর কি, আবারও বিরহ। এক ধাক্কায় 9.5 মাসের বিরহ। কোর্সের সাথে সাথে আমাদের বিরহের সময়টা কাটছিল। এর মাঝে দেখা সাক্ষাৎ আর হলো না। ইউসুফ ফোন করে দেখতে চাইতো খুব। আমার জীবনে ঘটে যাওয়া এত এত খারাপ ঘটনাগুলোর মধ্যে এটা একটা ভালো ঘটনা ঘটেছিল, যা পারতপক্ষে ইউসুফ মায়ের প্রতি তার অভিমান দীর্ঘদিন ধরে রাখতে পারেনি। শুনেছিলাম ইন্তেশার এখানে আসার আগেই ইউসাকে খবর পাঠিয়েছিল আমার অসুস্থতার। হয়তোবা সেই খবরটাই ওর হৃদয়কে খুব করে স্পর্শ করেছিল। মায়ের ওপর রাগ ধরে রাখতে পারেনি ছেলেটা। ওর কথা ভেবে যেতে ইচ্ছে করতো, কিন্তু পরক্ষণে হারিয়ে ফেলা সন্তানের কথা মনে পড়লে সেই ইচ্ছেটা মাটি হয়ে যেত। সুযোগ পেয়েছিলাম দেশে যাওয়ার, কিন্তু কাজে লাগাতে ইচ্ছে করলো না। নিজেকে খুব ব্যস্ত করে তুলেছিলাম বোধহয় জাগতিক সব কষ্টগুলো থেকে মুক্তি লাভের আশায়। তবুও শত ব্যস্ততার মাঝে কোনো এক উদাস বিকেলে হৃদয়ে উথাল পাথাল করা অজ্ঞাত এক নীল স্রোতের আগমন ঘটত। এই স্রোতে ভেসে যেতে যেতে আমার মনে পড়তো নিউ ক্যাসেলে পা দেওয়ার পরের ভয়ানক রাতটাকে, পাগল পাড়া হয়ে মানুষটার কান্নার দিনগুলোকে, আমাদের সম্পর্কের শীতলতাটাকে। আমি খুঁজতাম, খুব করে খুঁজতাম হারিয়ে যাওয়া আমার বিচার বুদ্ধিগুলোকে। লিখে যাওয়া তার চিরকুটের কথাগুলো মনে পড়তো। সে কি আসলেই দোষী নয়, নাকি দোষী? আমার কষ্ট আর তার কষ্ট কি এক? আসলেই কি এক? স্মৃতি হাতড়াতে গেলে অস্থির লাগতে শুরু করতো আমার। সেই অস্থিরতাকে কমাতে একটু ছুটে চলে যেতাম টাইন নদীর তীরে। আচ্ছা, মানুষের ভেতরে বয়ে চলা স্রোত কখনো বাইরের স্রোতের সাথে গিয়ে মিশতে পারে? কে জানে। অজানাকে জানার চেষ্টা কখনো করিনি। নদীর তীরে নিস্তব্ধতায় নিরালায় বসে মন শান্ত হলে আবারও তার সাথে কাটানো সমস্ত সুখের স্মৃতি রোমন্থন করতাম। কখনো আনমনে ফোন চলে যেত সুদূর বাংলাদেশে মানুষটার কাছে। কখনো কথা হতো না আমাদের। অভিমান কি তারও এক বিন্দু কম? কথা না হলেও কেবল দুপাশ থেকে দুজন দুজনের দীর্ঘশ্বাস গুনতাম। সেকেন্ডের কাঁটা ঘুরতে ঘুরতে মিনিটে পরিণত হতো, মিনিট আবার ঘন্টায়। ফোন রেখে দেওয়ার পূর্ব মুহূর্তে আমি শুনতে পেতাম ভীষণ আবেগে ফিসফিস করে বলা তার একটা কথা। অভিমানে তো অনেকটা কাটলো নীরদ, তা আর কত? হাঁপিয়ে উঠেছি জানি। তুমিও জলদি কি ফিরে আসতে পারো না? আর কতখানি বিরহ চাও? প্রত্যুত্তরে কিছু বলবার তাড়না ছিল না আমার, নাকি ছিল? নিজে থেকেই অগ্রাহ্য করেছিলাম। ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রামে পার্টিসিপেট করতে পছন্দ করতো ইউসা। কখনো জিতে ফিরতো, কখনো জিততো না। যতখানি জিততো না মনোবল ওর ততখানিই বেড়ে যেত। দ্বিগুণ পরিশ্রম করে পরের বার ট্রফি নিজের নামে লেখাতো। আমি অবাক হয়ে খেয়াল করতাম জয়ের ভয়ানক রকমের নেশা একটা ওর মধ্যে আছে। আমরা তো কখনো ওকে প্রেশারাইজ করিনি কোনো কিছুর জন্য। ও একা ডিবেটিং করেছে, বিভিন্ন অলিম্পিয়াডে নাম লিখিয়েছে।
এভাবে টিচারদের চোখেও পড়েছিল। একবার হলো কি, ও যখন জুনিয়র স্কুলে ওর একজন টিচার সাজেস্ট করলেন গণিত অলিম্পিয়াডের নাম লেখাতে, ও টিচারের কথা রাখতে এমনি এমনি নাম লিখিয়ে এলো। এখন নাম লেখালে প্রিপারেশন তো নিতে হবে। জোর প্রিপারেশনে নিল। দেশের বড় বড় স্কুলের সব ব্রিলিয়ান্ট বাচ্চাদের সাথে প্রতিযোগিতা হলো ওর, এবং খুব অদ্ভুতভাবে ও সেবারের প্রতিযোগিতায় জিতেও গেল। একবার জিতে গিয়ে ওর মনে ভীষণ সাহস এলো এবং গণিত অলিম্পিয়াডে এর উপর এলো ভীষণ প্রীতি। ওটাকে ধ্যান জ্ঞান করে নিয়ে স্বপ্ন দেখতে লাগলো একদিন আন্তর্জাতিক পর্যায়ে ও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আমি কায় মনে একটাই প্রার্থনা করতাম, আমার ছেলের মনের আশাটা পূর্ণ হোক, ও সকল মনের আশা পূর্ণ হোক। সৃষ্টিকর্তার মর্জিও বোধহয় এমন কিছুই ছিল। লাকিলি ম্যাথ অলিম্পিয়াডের এবারের আসর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ এলো। ও সহ বাংলাদেশি আরও 5 জন বাচ্চা ডাক পড়লো। হায়ার সেকেন্ডারি লেভেলে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে নরওয়ের অসলোতে। ওখানে যাওয়ার সপ্তাহখানেক আগে আমায় কল করলো। মা, তোমাকে আসতেই হবে। আমার তখন মক ট্রায়াল চলছে, জটিল একটা কেস নিয়ে কাজ। ছেলের ফোন পেয়ে আমার মন খারাপ হয়ে গেল। এই মাসে ওরা একটা আবদারও পূরণ করতে পারিনি আমি, একটাও না। এখন ছেলের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা সময়, তাতেও আমি পাশে থাকতে পারবো না। মন খারাপ গলায় বললাম, আমার তো ট্রায়াল চলছে বাবা, খুব গুরুত্বপূর্ণ কাজ। ও রাগলো। আমার একটা অ্যাচিভমেন্টে তোমার পাশে পাবো না মা, খুব কষ্ট হয় আমার। কষ্ট তো আমারও হয় বাবা, কষ্ট পুঁজি করে রাখি। এই যে এত ত্যাগ সংগ্রাম, এগুলোর কি কোনো ফল আসবে না? অবশ্যই আসবে, সেটারই অপেক্ষা করি। কোনোভাবে কি আসা সম্ভব না মা? আমি তোমাকে লাইভে দেখবো ইউষা, জোর কান্না চেপে ভাঙা স্বরে বললাম আমি। ফোনের ওপাশে ও নিশ্চুপ রইল। কিছুক্ষণ পর টুট টুট শব্দ জানান দিল, কল ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এতগুলো মাস পর সেদিন প্রথম আমার চোখে জল এলো। আকাশ বাতাস এক করে কাঁদলাম আমি। ছেলে অভিমানে 2 দিন কথা বললো না। আমি বারবার তাকে কল করলাম, রিসিভ করলো না। বিষণ্ণতায় কাটলো পরের 2 দিন। তারপর যেদিন নরওয়ে যাবে সেদিন তার রাগ পড়ে গেল। টেক অফের আগে আমায় কল করলো, ভেজা গলায় বলল, ভিডিও কলে আসো না মা, তোমাকে দেখি। ছেলের আবদার ফেলা যায়? লাইব্রেরিতে ছিলাম, ছুটতে ছুটতে বেরোলাম। ভিডিও কলে দেখি ছেলের মুখ শুকনো, ভয় পাচ্ছে ও। মা যদি ঠিকঠাক ইকুয়েশন না পারি? পারবে বাবা, অবশ্যই পারবে। ম্যাথের প্রতি তো তোমার অন্যরকম টান। যে জিনিসটার ওপর সবচেয়ে বেশি টান, সেই জিনিসটা কি সহজেই তোমাকে ছেড়ে যেতে চাইবে বলো? জানো তো, কোনো কিছুর ওপর অনুরাগ বেশি থাকলে সেটা আমাদের মন আর মস্তিষ্ককে একসাথে মিলিয়ে দেয়, দুটোকে হাতে হাত মিলিয়ে কাজ করতে সাহায্য করে। ম্যাথের প্রতি অনুরাগ তোমার মনে আর ইকুয়েশন হবে ব্রেন দিয়ে। ভয়টা তো নগণ্য জিনিস, ওকে সিরিয়াসলি নেয়ার মতো কিছুই নেই। দেখবে যখন তুমি ডেস্কের সামনে দাঁড়িয়েছো, তখন তোমার মনটা তাকেই প্রাধান্য দেবে যার রিফ্লেকশন তোমার ব্রেইনে হবে। আর তোমার ব্রেইনে কার রিফ্লেকশন, এটা তুমিও জানো, আমিও জানি। আমাকে সাহস দাও মা, অনেক 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 দোয়া করো। তুমি ঠিক ঠিক আমার লাইফে দেখবে তো? দেখবো বাবা, অবশ্যই দেখবো। তোমার এত বড় একটা অ্যাচিভমেন্ট, এত বড় জায়গায় পা রাখছো, 2 চোখ ভরে দেখতে হবে না আমার? হাসি ফুটে ওঠে ইউষার মুখে। 2 চোখ ভরে সে হাসি দেখি আমি। ছেলেটার হাসিটা ডুপ্লিকেট ইন্তিশারের মতো। পাশেই দাঁড়িয়ে আছে মানুষটা বিষণ্ণ মুখে। রাজ্যের সব ক্লান্তি তার চোখ জোড়ায়। শুষ্ক ঠোঁটে অল্প বিস্তর হাসি, মেকি হাসি। এভাবেই মেকি হাসি হাসতে শিখে গেছি আমরা দুজন গত কয়েক মাসে। তাকে আজ বহুদিন পর ভিডিও কলে দেখলাম। স্ক্রিনে চোখ মেলে সে আমার দিকে তাকালো না। সূক্ষ্ম একটা যন্ত্রণা ছেয়ে গেল হৃদয়ে। তাকালো না কেন? আমাকে দেখতে ইচ্ছে হয় না তার? আমার কাছে আসতে ইচ্ছে হয় না তার? এত পরিবর্তন কেন? কেনর উত্তর নীরদের কাছে ছিল। বোকা নীরদ একটু চিন্তা করলেই বুঝতে পারতো ঠিক এমন কিছু অভিমানী প্রশ্ন ইন্তেজারের মনেও জমা হয়ে আছে। একটা দুর্ঘটনা যেটাতে তাদের দুজনের কারোরই হাত নেই, সেই দুর্ঘটনাকে ধরে রেখে তারা একজন আরেকজনের থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছিল। কিছু ক্ষেত্রে তাদের মান অভিমান অমূলক। তারা কি জানে অতিরিক্ত কোনো কিছুই একটা সম্পর্কের জন্য ভালো নয়? না ঘৃণা, না ভালোবাসা, না অভিমান। নরওয়েতে পৌঁছানোর দিন 3 পর থেকেই শুরু হয়ে গেল অলিম্পিয়াডের মূল কার্যক্রম। উদ্বোধনী পর্ব থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটানা 7 দিন আমি পড়াশোনা থেকে একটু একটু করে ব্রেক নিয়ে ছেলেকে সময় দিলাম। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম টেক অফের আগেও যে ছেলে নার্ভাস হয়ে কাঁদছিল, সে একটা পর্ব কি ভীষণ আত্মবিশ্বাসের সাথে উতরে যাচ্ছে, এবং তার ওই আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত তাকে জিতিয়ে দিল।
দেশের হয়ে সে রৌপ্য পদক জিতল। শত শত মানুষের সামনে দিয়ে এগিয়ে যখন ওই স্টেজে উঠল, ওর গলায় মেডেল পরানো হলো, সেই মুহূর্তটা আমাদের তিনজনের জন্যই খুব আবেগপূর্ণ। দীর্ঘ কয়েক মাস পর সেদিন ইন্তিশারের সাথে আমার ভিডিও কলে সরাসরি কথা হলো। ফোনের ওপাশে দুজন আনন্দে কাছি। ও নিজের কান্না আটকাতে তাতে ঠোঁট কামড়া ছিল বারবার। আমি অনিমেষ দৃষ্টিতে দেখছিলাম ওরা আবেগে টইটুম্বুর মুখখানে। আমাদের আবেগ ঘন মুহূর্তটাতে একদম হঠাৎ করেই ও চোখ মুছে পূর্ণ দৃষ্টিতে স্ক্রিনে তাকালো। মনে হলো আমার চোখে চোখ রেখেছে। নিষ্পলক কয়েক মুহূর্ত কাটানোর পর খুব কোমল গলায় বলে উঠল, ঠিক এই মুহূর্তটাতে তোমায় ভীষণ মিস করেছি নীরদ। আমাদের ছেলের এত বড় একটা দিনে তুমি পাশে থাকলে মন্দ হতো না। এতদিন বাদে ওর মুখে আমার নাম শুনে থমকে গেলাম আমি। থমকে গেল আমার আশেপাশের সবকিছু। অনুভূত হলো তার একটা ডাক, মাত্র কয়েক ঘন্টা বা কয়েকটা বাক্য এত শক্তিশালী, হৃদয়ে জমাট বাঁধা কঠিন বরফের স্তরটাকে এক লোহমায় ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। আর কাঠিন্যের নিচে চাপা পড়ে থাকা আবেগটুকু এতদিন পর ছাড়া পেয়ে একদম হুড়মুড় করে বেরিয়ে এলো। তরল গলায় বলে ফেললাম, আর অল্পক্ষণ ইন্তিশার, আর কিছুটা সময়, দ্রুতই ফিরবো আমি তোমাদের কাছে, খুব দ্রুত। মনের কথা মুখ দিয়ে উচ্চারিত হওয়ার পর বুঝতে পারলাম মানুষটার জন্য আমার হৃদয়ের ব্যাকুলতা এক ধ্রুব সত্যি। এই সত্যিকে অস্বীকার করার কোনো উপায় নেই। সাথে এও বুঝলাম এই মুহূর্তে আমার সমস্ত ইন্দ্রিয় ভয়ানকভাবে তার তৃষ্ণায় তৃষ্ণিত। এরপর মান অভিমানের খেলা আর টেনে নেওয়া সম্ভবপর হলো না। লেটার মার্ক পেয়ে ওতে হার হলো আমার। আস্তে ধীরে গুছিয়ে নিতে শুরু করলাম। আর পারছিলাম না তাকে ছাড়া, সত্যিই পারছিলাম না। 9 মাস দ্রুত কেটে গেলেও পরের 3টে মাস কাটতে যেন কচ্ছপের গতি লাগলো। কে জানে ব্যাকুল ছিলাম বলে তার সই ছিল না বুঝি। কোর্স ইতিমধ্যেই শেষ, শুধু ফাইনাল এক্সামটাই বাকি। এক্সাম শেষ করেই আমি ফিরে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু আমি যে ফিরবো তা ইন্তিশারকে জানালাম না, শুধু ইউসা আর তার ফুপিকে জানালাম। মানুষটা না হয় এবার সারপ্রাইজ হোক একটুখানি। মার্চের মাঝামাঝি কোনো এক সময় নিউ ক্যাসেলে বসন্তের আগমন ঘটেছে। ঝরা পাতার শোক শেষে প্রকৃতি এক নবরূপ ধারণ করেছে। পথের ধারে শুকনো মরমরে ডালগুলো ভরে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র পাতার কুড়িতে। কোনো কোনো গাছে পাতা গজানোর আগেই ফুল ফুটে একাকার। বসন্তের অগ্রদূত নামে পরিচিত চেরি ব্লসমস মাথা চারা দিয়ে তার আগমন জানা দিচ্ছে। যেদিকে চোখ যায় গাছে গাছে স্নিগ্ধ গোলাপি অথবা সাদা চেরির শোভা, যেন গাছের ডালে মেঘের পাপড়ি। মৃদু বাতাস দোলা দিলেই কি সুন্দর করে ওরা ঝরে। মনে হয় ফুল নয়, একগুচ্ছ তারা খসছে। আমি যে বাসাটায় থাকি তার সামনে একটা প্রকাণ্ড সাদা চেরি গাছ আছে। মাঝে মধ্যে চুপচাপ ওই গাছটার নিচে বসে থাকি গিয়ে। কি অমোঘ টানে ও বারবার আমার কাছে টানে। ছুতে পারবো না জেনেও অযথা ফুটে থাকা চেরিগুলোর দিকে হাত বাড়াই। কখনো কখনো বাতাস দোলা দিয়ে গেলে 2-1টা পাপড়ি এসে হাতে পড়ে। অতটুকুতেই আনন্দ হয় আমার। আজ আমার পরীক্ষা শেষ হলো, পরদিন ফ্লাইট। অন্যান্য দিনের মতো বাইরে থেকে ফিরে চেরি গাছটার নিচে কতক্ষণ দাঁড়িয়ে রইলাম। তখন মাত্র সন্ধ্যা নেমেছে। এক দৃষ্টিতে গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে বন্ধু স্বভাব সুলভ হাতটা বাড়িয়ে দিলাম ওর দিকে। প্রকৃতিতে মৃদু হাওয়া উঠলো, সাথে সাথে বৃন্দ থেকে এক ঝাঁক ফুল খসে পড়লো হাতে। কখনো এমন ঝাঁকে ঝাঁকে ফুল পড়ে না, আজ পড়লো। তবে সাদরে বিদায় জানালো কি ওরা আমায়। ফুলগুলো হাতের মুঠোয় পড়ে নিয়ে মুচকি হেসে ভেতরে চলে গেলাম। রাতটা কাটলো ভীষণ এক্সাইটমেন্টে। কেন যেন বারবার মনে হচ্ছিল ল্যান্ড করে ইন্তেশারের মুখটা দেখবো। যদিও বা ভাবনাটা পুরোটাই অমূলক, কারণ ও জানে না আমি ফিরছি। তবুও মনটা তীব্রভাবে বলছিল না, ও থাকবে, অবশ্যই থাকবে। একা একা যাবো শুনে বন্ধুরা মন খারাপ করলো খুব। ওরাও ফিরতো কয়েকদিন পরেই, কিন্তু আমার যে তর সই ছিল না। ওদেরও তো পার্টনার আছে, ওরা বোঝে। তাই শত মন খারাপ সত্ত্বেও এয়ারপোর্টে সি অফ করতে ঠিকই চলে এলো। সবার সাথে বিদায় পর্ব শেষে একরাশ উৎকণ্ঠা নিয়ে ফাইনালি আমি রওনা হলাম দেশের উদ্দেশ্যে। আবারও সেই 19 ঘন্টার খণ্ড জার্নিতে এবার সমস্যা নেই আমার, শুধু যে কোনোভাবে মানুষটাকে দেখা চাই। সমস্যা নেই মন জানে, কিন্তু শরীর কি আর পারমিট দেয়? ঠিকই ও ক্লান্ত হয়ে পড়লো। ইমিগ্রেশন শেষে লাগেজ কালেক্ট করে ক্লান্ত পায়ে একটু একটু করে এগোচ্ছিলাম বাইরের দিকে। এয়ারপোর্টের বাইরে মানুষের সমাগম ছিল। এক জায়গায় দাঁড়িয়ে তুহিন ভাইকে খুঁজছিলাম আমি। ওনার আমাকে রিসিভ করতে আসার কথা। ইতিউতি তাকিয়ে ওনাকে খুঁজতেই আচমকা একটা জায়গায় চোখ স্থির হয়ে গেল। আমার থেকে অল্প হাত দূরে হাত ভাঁজ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো চিরচেনা এক মুখ। চোখ ছলছল করে উঠলো আমার। এই ভাবনাটাও তবে ঠিক ছিল। এসেই তার মুখটা দেখলাম। ওইদিকে তার ধারালো দৃষ্টি আমাদের নিবন্ধ। ঠোঁটের কোণে হাসি লেশ মাত্র নেই।
তীর্যক দৃষ্টিটা যেন ব্যঙ্গাত্মক সুরে বলছে, সইল না তো, অবশেষে ফিরতেই হলো। সত্যিই সইল না আর। শরীরের ক্লান্তি মনে স্থানান্তর করলো। এরপর বিন্দু মাত্র নিজেকে নিয়ন্ত্রণ না করে সকল লাজ লজ্জা ভুলে এই ভরা লোক সমাগমে ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম ওকে শক্ত করে। কে কি ভাববে ভাবুক, ওটা দেখার বিষয় না আমার। এতদিন বাদে আমার মানুষটাকে আমি পেয়েছি। পৃথিবীর সমস্ত ভালোবাসা তার সামনে না এনে দেয়া পর্যন্ত তো শান্তি নেই আমার। ইন্তেশার বোধহয় অবাক হয়েছে, কিছুক্ষণ প্রতিক্রিয়াহীন দাঁড়িয়ে রইল। এরপর নিজেকে ধাতস্থ করে পাল্টা আমায় জড়িয়ে ধরে মুচকি হাসলো। আলতো হাতে মাথা চেপে ধরে ক্ষীণ গলায় বলল, সেই তবে এলে? এলাম। আমার তো তুমি ছাড়া যাওয়ার আর জায়গা নেই। মুখ তুলে ওর দিকে তাকালাম। ও আবারও বুকে টেনে নিল। এবার ওর কণ্ঠে অভিমানী সুর। আমার তো তোমার সাথে কথা বলাই উচিত নয়। বছর যোগাযোগ বন্ধ রেখে যে কষ্টটা দিয়েছে তার শাস্তি পাওয়া উচিত তোমার। দাও, দিয়ে দাও শাস্তি। এই মুহূর্তে, এক্ষুনি দাও। তোমার সব শাস্তি ভালোবাসা বলে গ্রহণ করে নিতে প্রস্তুত আমি। ওর পিঠের কাছটায় শার্টটা শক্ত করে আঁকড়ে ধরে বললাম আমি। ও ভারী অবাক হলো। বিরহ তোমায় পাগল করে দিল নাকি? তোমার মুখে এমন কথা তো বিরল। ও কি খোঁচা মারলো আমায়? মালে মেরেছে। ওসব কানে তুলতে চাই না আমি। শুধু পাগল নয়, বদ্ধ উন্মাদ। আর একটা দিন ওই ভিন দেশে কাটালে আমি বোধহয় পাগলামোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে রাস্তায় নেমে পড়তাম। একটা বিখ্যাত লাইন আছে না, আমি তোমার বিরহে রহিব বিলীন। এবার সত্যি সত্যি তোমার বিরহে বিলীন হতে বসেছিলাম গো। ইচ্ছে করে আরো বেশি ইমোশনাল কথাবার্তা বলছো, তাই না? কঠোর হতে গিয়েও হাঁটতে পারছি না আমি, ফাজিল মেয়ে। প্রত্যুত্তরে আমি ঠোঁট কামড়ে হাসলাম। ও শান্ত স্বরে আমার চোখের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, বিরহ তো তুমি চাইলে সেদিন। আমি ওর চোখের তারায় গভীর অনুযোগ দেখতে পেলাম। ও আমার সাথে স্বাভাবিক হয়েও ঠিক স্বাভাবিক নয়। কিছু সময় কি বিরহ দরকার পড়ে না? পরে বই কি, নইলে যে মেয়ে আমাকে সহ্যই করতে পারছিল না, দেখলেই বিরক্ত হচ্ছিল, ঘরে সরে যেতে চাইছিল আমার থেকে। এক বিরহ জ্বালায় জ্বলতে জ্বলতে আজ সে এতখানি পাগল হয়ে উঠল যে লোকলজ্জার নিমেষ মাত্র ভয় না করে এই এত লোক সমাগমে একদম ছুটে এসে আমায় জড়িয়ে ধরলো। ম্যাজিক। ইন্তেশারের কথা শুনে ঠোঁটে সলজ্জ হাসি ফুটে উঠল আমার। চোখ নামিয়ে বললাম, আর লজ্জা দিও না। দিলাম না, তবে বোঝাপড়াটা কিন্তু হবেই হবে। এবারে যন্ত্রণার পরিমাণ একটু বেশি, কিছুটা শোধ আমি নিয়েই ছাড়বো। আচ্ছা, তবে তাই হবে। মনে রেখো, পরে পালালে চলবে না। পালাবো না, কথা দিচ্ছি। ও আবারও হেসে উঠল। আমি মুহ্যমান হয়ে সেই হাসির দিকে তাকিয়ে রইলাম। কতদিন তাকে হাসতে দেখি না। মানুষটার হাসিতে এক অদ্ভুত সম্মোহনী শক্তি। বারবার শুধু তাকিয়ে দেখতেই ইচ্ছে করে। বাসায় ফেরার পর মাঝখানে কেটে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা পূর্বের ন্যায় মসৃণ হতে পারেনি। এরপরটাই বুঝতে পেরেছিলাম, চোখের সামনে সব স্বাভাবিক লাগলেও বাস্তবিকেও তা স্বাভাবিক নয়। মিসক্যারেজের পরের দিনগুলোতে যখন ইন্তেশার গেল নিউ ক্যাসেলে, তখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রয়োজন ছাড়া কথা হতো না আমাদের। সাত সকালে বেরোতাম আমি, সারাদিন ইউনিভার্সিটিতে পড়ে থাকতাম, ফিরতাম সন্ধ্যার দিকে। দেখা কিংবা কথা যা হওয়ার ডিনার টেবিলে। কোনোদিন এমনও গেছে এক ঘরে থেকেও একটা বাক্য বিনিময় হয়নি। ও মুখ ফিরিয়ে শুয়ে থেকেছে, আর আমিও ব্যস্ততা বোঝাতে পড়াশোনায় ডুবে থেকেছি। একই ছাদের নিচে থেকেও যোজন যোজন দূরত্ব কতখানি পীড়াদায়ক তখন না বুঝলেও এখন মরমে মরমে বুঝতে পারছি। মাসখানেকেই হাঁপিয়ে উঠেছি। মনে হচ্ছে কেন আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক হতে দিচ্ছে না। আর কত, নাকি ও চাই না স্বাভাবিক হতে? জানি মুখোমুখি হলেই এসব প্রশ্নের উত্তর দিতে হবে, তাই বুদ্ধি করে বোনের বাসায় রেখে গেছে। অজুহাত এই, আরও একজন অতিথি এসেছে বাড়িতে। দ্বিতীয় বাচ্চার সময় আপুর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত তার দুর্বলতা কাটেনি। শারীরিক অসুস্থতা ছাড়াও প্রেগনেন্সি পরবর্তী মানসিক একটা প্রেশারের বিষয়ও আছে। ভাইয়া কাজের জন্য তো এমন সময় দিতে পারে না। একদিক দিয়ে আমি থেকে তার ভালোই হয়েছে, সঙ্গী পেয়েছে। এছাড়া বাচ্চা দুটো মামনিকে পেয়ে খুবই খুশি। তাহজিব আগে থেকেই আমার ভক্ত। ফোন করলেই তার আধো আধো স্বরে রাজ্যের গল্প শুরু হয়ে যেত। খুব এনজয় করতাম আমি ওর বাচ্চামোগুলোকে। ওর সাথে কথা বললেই একটা অন্যরকম শান্তি লাগতো। আসলে আমি বোধহয় ওর মাঝে আমার হারানো সন্তানকে খুঁজে ফিরতাম। ছোটজন ছেলে বাবু, বোনের সাথে মিলিয়ে তার নাম রাখা হয়েছে তাবশির, ডাকনাম তাজিম। তাজিমও এই কদিনে বেশ চিনে ফেলেছে আমায়। দেখলেই কোলে আসার জন্য ছটফট করে, এরপর কোলে নিলেই ঘুম। বাচ্চাটার ঘুমন্ত মুখটায় যেন রাজ্যের মায়া। মনোযোগ দিয়ে দেখি আমি। দেখতে দেখতে কখন চোখে জল চলে আসে।
ভেতরের এসব অব্যক্ত কথা, অবর্ণনীয় ব্যথা কার সাথে ভাগ করে নেব আমি? আমার চোখে জল দেখলেই আপু রেগে যায়, ইন্তেশারকে কল করে রাগারাগি করে। সেও বুঝতে পারে আমাদের মধ্যে কিছু একটা ঠিক নেই, সম্পর্কের একটা সুর কেটে গেছে, যা প্রতিনিয়ত আমাদের উভয়কেই ভোগাচ্ছে, প্রচুর ভোগাচ্ছে। নিজ চোখে দুজনের ভোগান্তি দেখেই কিনা সে একদিন সিদ্ধান্ত নিল আমাদের সম্পর্কে কেটে যাওয়া সুরটা পুনরায় জুড়ে দেবে। তার ছোট্ট সে প্রচেষ্টায় সেদিন সামনে এলো অনেক অজানা কথা, আমার ছোট ছোট অজস্র ভুল, যা আমাদের সম্পর্কটার মধ্যে কাঁটার মতো বিঁধেছিল, এবং অজ্ঞাত কাঁটাটার আঘাতের জর্জরিত হতে হতে আমরা নিঃশেষের দিকে পা বাড়াতে পারতাম। একদিন সকালবেলার ঘটনা, নিত্যদিনের মতো ব্রেকফাস্ট টেবিলে আমরা দুজন বসে গল্প করছি। গল্প করতে করতে এক পর্যায়ে আপু হঠাৎ বলে উঠল, তোমরা আবারও আলাদা থাকছো কেন? পুরনো কথা ভুলে গেলে হয় না? ওটা তো একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনাটাকে ধরে রাখলে জীবনে এগোতে পারবে? দুঃখ ভুলে মুভ অন করা শিখতে হবে না? কিছু ক্ষেত্রে নিজের ভালোর জন্য খারাপ ঘটনাগুলোকে ভুলতে শিখতে হয়। ভুলে তো গেছি আমি। আমার মনে আর ওসব নিয়ে কোনো রাগ কিংবা বিদ্বেষ নেই। আর না আমি আলাদা থাকতে চাই, বরং সেই তো আমায় এখন চায় না। দীর্ঘশ্বাস চেপে বললাম আমি। আমার কথা শুনে আপু একটু হাসলো, তারপর আচমকাই রেগে উঠে বলল, তুমি বউ না ওর? চায় না বললেই হলো? জিদ নেই তোমার মধ্যে? তুমি জোর করে নিজের অধিকার আদায় করে নেবে। ও পালাতে চাইবে, কলার টেনে ধরে তুমি ওকে আটকাবে, প্রয়োজন হলে ঘরে বন্দি করে রাখবে। জোর করবো আমি? তো করবে না। কিছু ক্ষেত্রে জোরেরও প্রয়োজন আছে, তাছাড়া বলা যায় না। ও হয়তোবা তোমার জিদ্দি রূপটা দেখতে চাইছে তুমি এবার জোর করে ওকে আটকাও। মানে? এবার আপু বিরক্ত হলো। আসলেই তুমি বোকা নীরদ, খুব বোকা। এই যে সাহসিকা হয়ে বিদেশ বিভুঁইয়ে এলে, একা একা থাকলে, পড়লে, এত অ্যাচিভমেন্ট তোমার নামের সাথে যুক্ত হলো, কিন্তু ভেতর থেকে তুমি সেই বোকাশোকায় রয়ে গেলে। তুমি অন্তর্মুখী মানলাম, কিন্তু সব জায়গায় তোমার একাচরণ মানায়? তোমার হৃদয়ের উতল পাতল ঝড়ো হাওয়া একবারও আমার ভাইকে দেখাতে ইচ্ছে হয় না? ওকে ভালোবেসে ওর বিরহে মরমে মরমে মরছো তুমি, আমি দেখছি, তোমার ভাইয়াও দেখছে, সবাই দেখছে, ইভেন যার দেখার কথা সেও দেখছে। শুধু চাইছে তোমার বিরহ বেদনা, তোমার পাগলটাকে ভালোবাসার ঝুলিটার সামনে খুলে ধরো, তাকে জোর করে পাশে বসিয়ে তোমার সমস্ত অভিযোগ শোনাও, তোমার ভাগের ভালোবাসাটা আদায় করে নাও। শুধুমাত্র তোমার একটা আহ্বানের জন্য ও কি পরিমাণ অপেক্ষা করে আছে জানো? আমরাই তো বুঝতে পারি, অথচ তুমি বুঝতে পারো না। আপু চোখ ছলো করে উঠলো আমার। কাঁদবে না নীরদ, আরও শোনা বাকি। ভেবেছিলাম আড়লের কথা কখনো তোমাকে জানতে দেব না, কিন্তু পরিস্থিতি আমায় বাধ্য করছে বলতে। শোনো, তুমি যে আসবে এটা আমার ভাই আগে থেকেই জানতো। তোমার সাথে যেদিন কথা হয় সেদিন কিন্তু ও বাবুকে দেখতে এসেছিল, ইভেন কথা বলার সময়ও আমাদের সাথেই বসেছিল। তুমি ফোন করেছো শুনেই ফোনটা লাউড স্পিকারে দিতে বললো। আমি প্রথমে অস্বীকার জানালাম, কিন্তু তুমি কল দিয়েছো শুনে ওর চোখে যে খুশির ঝলকটা দেখা যাচ্ছিল, ওই খুশির ঝলকটা নিভে যাক চাচ্ছিলাম না। শেষে দিলাম ফোন লাউড স্পিকারে। তোমার কণ্ঠ শোনার পর থেকে ও বারবার ইমোশনাল হয়ে পড়েছিল জানো। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করছিলাম, আমার এত স্ট্রং ভাই, যাকে কিনা ভয়ানক খারাপ সময়ে এক ফোঁটা চোখের জল ফেলতে দেখিনি, তুমি আসবে শোনার পর থেকে তার চোখের কার্নিশে জলের আনাগোনা শুরু হয়েছিল। বিব্রতকর বিষয়টা নিয়ে লজ্জায় যেন পড়তে না হয়, এই জন্য ভেজা চোখ দুটো আড়াল করতে কতবার যে মুখ ফিরিয়ে নিচ্ছিল তার ইয়াত্তা নেই। তুমি চেয়েছিলে ওকে সারপ্রাইজ দিতে, আমি বারবার নিষেধ করেছি, খবরদার এয়ারপোর্টে যাবি না, তোর বউ যেমন প্ল্যান করেছে ওভাবেই হবে। ও সারপ্রাইজ যখন দিতে যাচ্ছে দিক, ওয়াদাও করেছিলাম। ও চুপচাপ বাধ্য ছেলের মতো মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু সময় এলে আলটিমেটলি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলো না, ওয়াদা ভঙ্গ করেই ফেললো। সেদিন ওর বাসেই থাকার কথা, অথচ তোমার ল্যান্ড করার পূর্ব মুহূর্তে জরুরি কাজ দেখে অফিস যাওয়ার মিথ্যে বাহানা করেই ঠিকঠাক এয়ারপোর্টে পৌঁছে গেল। তোমার ভাইয়া তো হাসতে হাসতে এক পর্যায়ে বলেই ফেললো, ইন্তিশার কি পরিমাণ বউ পাগল হয়ে গেছে দেখেছো? এই বলে একটু থামলো আপু, তারপর আবার হাতের উপর হাত রেখে আবারও বলল, তাহলে তুমিই ভাবো যে তুমি আসবে শুনে ওর এত অস্থিরতা, কয়েকটা মিনিটের দেরিও তার সইল না, সব বাধা পেছনে ফেলে ছুটে গেল তোমার কাছে। সেই তোমার থেকে আলাদা থাকতে চায়। হ্যাঁ, হয়তোবা তোমার সামনে যাওয়ার পর নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, নিজেকে গুছিয়েছে, যেন তুমি ওর সামনে অবাধে নিজেকে মেলাতে পারো। নীরদ, তুমি স্ট্রং পুরো পৃথিবীর সামনে, কিন্তু তোমার মধ্যেও তো কিছু দুর্বলতা আছে। ইন্তিশা চাই সেগুলো তুমি ওকে জানাও, তোমার যন্ত্রণাগুলো সব খোলামেলা বলে ফেলো ওর সামনে। কিন্তু তুমি তো ওর সাথেও কঠিন হয়ে আছো, আপন মানুষের সাথে এত কাঠিন্য বোধহয় মানায় না, তাই না? তবে সে আমাকে এখানে রেখে গেল কেন আপু?
ওটা এখন ফুল টাইম গাধা বনে গেছে। কী ভেবে রেখে গেছে ওই ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, ও এক্সপেক্ট করেনি ওর এক কথায় তুমিও আমাদের এখানে চলে আসতে রাজি হবে। আমি ভেবেছিলাম সেও আসছে। তোমাদের আসলে একটা ইন্টারাকশনের খুব প্রয়োজন, বুঝলে নীরদ? আয়োজন করে দুটিতে বসে কথা বলতে হবে, দূরে দূরে থেকে হচ্ছে না। একজন এক্সপেক্ট করছো অপরজন তোমাকে বুঝুক, অপরজন এক্সপেক্ট করছে তুমি তাকে বোঝো। এভাবে মান অভিমানের পাল্লা ভারী হচ্ছে কেবল। তবে শত অভিমান থাকুক, এটা স্বীকার করতেই হবে যে গাধাটা তোমাকে একটা দিন না দেখে থাকতে পারে না। এই যে খাওয়ার বাহানায়, তাহজিদ তামজিদকে দেখার বাহানায় রোজ একটিবার চলে আসে। আমি ঠিক বুঝতে পারি ওর চোখ জুড়ে তৃষ্ণা আসলে তোমায় দেখার। তা সত্ত্বেও সে আমায় ফিরতে বলে না। এটাই তো প্রবলেম হয়ে গেছে তোমাদের। ও এক্সপেক্ট করে তুমি ওর সাথে ফিরতে চাইবে, এদিকে তুমি এক্সপেক্ট করো ও তোমায় ওর সাথে ফিরতে বলবে। তোমাদের এক্সপেকটেশন সব মনেই রয়ে যাচ্ছে, বাইরে আর বেরোতে পারছে না। গাড়ি বলে দেবেন আপু, আমি এক্ষুনি ফিরতে চাই বাসায়। চোখ মুছে উঠে দাঁড়ালাম আমি, সাথে সাথেই আপু হাত টেনে আবারও বসিয়ে দিল। আরে দাঁড়াও, সব কাজে তাড়াহুড়ো। যাবে তো অবশ্যই, কিন্তু ওর সাথে। ও তোমায় রেখে গিয়েছিল, এখন ওই তোমায় নিয়ে যাবে। তাছাড়া আজ তাহজিবের বার্থডে, সেলিব্রেশনের সময় ওর মামুনি থাকবে না, তাই কি হয়? ইন্তিশার তো আসবেই আজ, প্রস্তুতি নাও ওর মুখোমুখি হওয়ার। ঘরোয়াভাবেই তাহজিবের বার্থডে সেলিব্রেশন করা হলো সন্ধ্যের দিকে। ডিনারও হলো জলদি। ডিনার শেষে ইন্তেশার চলে যেতে চাইছিল, কিন্তু পারলো না। তাহজিব জিদ করলো মামার সাথে বাইরে যাবে লং ড্রাইভে। একমাত্র আদরের ভাগ্নি, তার আবদার পূরণ সবার আগে অগত্যা তাকে থেকে যেতে হলো। ও থেকে যাওয়ায় তাহজিবের চাইতে আমিই বেশি খুশি হলাম। এই তো সুযোগ, এবার সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। শুধুমাত্র ওর জন্য ভেতরটাতে আমার কতখানি অস্থিরতা জমে আছে। ও কি জানে সেটা? রাত একটু বাড়লে রাস্তাঘাট যখন শুনছান, তখন লং ড্রাইভে যাওয়ার সিদ্ধান্ত হলো। সুযোগ বুঝে আপু আমাকেও পাঠিয়ে দিল ওদের সাথে। হাইওয়ে ধরে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চলছিল আমাদের। বৈশাখ শেষের দিকে, আবহাওয়া বোঝা বড় দায়। এই রোদ তো এই বৃষ্টি। সারাদিন ভাবসা গরম ছিল, বিকেলের দিকে উড়ো মেঘের বৃষ্টি হলো। এখন আবার আকাশে মস্ত চাঁদ, সোনালি রঙা। কি সুন্দর নরম সোনা রঙা আলো ছড়াচ্ছে। এতক্ষণ তাহজিব পুটুর পুটুর গল্প করছিল, এখন আবার কোলে শুয়ে ঘুমোচ্ছে। সারা সন্ধে এত ছোটাছুটি করেছে, ক্লান্তি আর সহ্য হয়নি। অথচ লং ড্রাইভে আসার কত শখ। লং ড্রাইভ এখন ঘুমিয়েছে ও অনেকক্ষণ। তবু ইন্তিশার এখান থেকে ওখানে যাচ্ছে, এক মুহূর্তের জন্য কোথাও দাঁড়াচ্ছে না, কিংবা বাড়ির পথও ধরছে না, সঙ্গ উপভোগ করছে। আপুর বলা কথাগুলো আমার কানে বাজছে, তার চোখ জুড়ে আবার দেখার তৃষ্ণা। এই যে লং ড্রাইভ করতে করতে খানিক পর পর আর চোখে তাকাচ্ছে আমার দিকে, বিষয়টা আমিও উপভোগ করছি। অজান্তেই ঠোঁটে কোণে হাসি ফুটে উঠছে আমার। কত কত ভুল ধারণা মনে পুষে রেখেছিলাম, আর সব ভুল ধারণাগুলো ভেঙে যাওয়ার পর এত সুখ সুখ লাগছে। এই সুখ কাউকে বোঝানোর মতো নয়। কিছুক্ষণ এভাবে থাকার পর মনে হলো মানুষটার সাথে একটু দুষ্টুমি করা যাক। কখনো তো করা হয়নি, দেখা যাক আজ কি হয়। যেই ভাবা সেই কাজ। গলা খাকারি দিয়ে ওর দিকে কিছুটা এগিয়ে গিয়ে আচমকা আমি বলে উঠলাম, ওভাবে আর চোখে না তাকিয়ে সরাসরি আমার দিকে ফিরে তাকালেও তো পারো, কেউ নিষেধ করবে না। আম অল ইয়োর্স। আমার কথা শুনে ওর সাথে সাথে ব্রেক বসলো, ভ্রু কুচকে ফিরে তাকিয়ে বলল, কাকে বলছো? আমাকে? গাড়িতে তুমি ছাড়া আমাকে দেখার মানুষ আর কেউ আছে? আমি দেখছিলাম তোমাকে আর চোখে। কখন? কে বলল? একদম অবুঝের মতো বলে উঠলো সে। কাউকে বলতে হবে কেন? আমার কি চোখ নেই? তোমার এই সমস্যাগুলো চোখে সবসময় ভুল ভাল দেখো তুমি। আমার কিসের দায় তোমার আর চোখে দেখবো? তোমার দায়িত্ব সবচেয়ে বেশি। আমায় একদিন না দেখলে পাগল পাগল হয়ে যাও তুমি। খবর আছে আমার কাছে। হাস্যকর, কে যেসব ভুয়া খবর ছড়িয়ে বেড়ায় তোমার কাছে। বিরক্ত হবার ভান করে মুখ ফিরিয়ে নিল ও। আমি মৃদু হাসলাম। তাহজিবকে এক হাতে ধরে আর একটুখানি সরে গিয়ে ইন্তেশারের কাঁধে থুতনি রাখলাম। নরম গলায় বললাম, আচ্ছা ঠিক আছে, আর চোখে তাকাচ্ছিলে না, এবার তবে সরাসরি তাকাও তো। আমার দায়ে তাকাও। আমি কত সুন্দর করে সেজেছি দেখবে না তুমি? ও কঠিন হওয়ার চেষ্টা করলো কতক্ষণ, তাকাবে না করেও, মুখ ফিরিয়ে থেকেও একসময় না তাকিয়ে পারলো না। সেই মুহূর্তে দুজনার দৃষ্টি দুজনাতেই নিবদ্ধ হয়ে গেল। কিছু বলতে চাইলো বোধ হয়, দুর্ভাগ্যবশত ব্যর্থ হলো। ঠোঁট দুখানা ঈষৎ কেঁপে উঠতে দেখলাম আমি। এত কাছে থেকে মানুষটাকে বহুদিন দেখা হয় না। কিছু পাল্টায়নি মানুষটার মধ্যে, কিচ্ছু না। সেই দীপ্তিময় চাবুকের মতো মুখখানা, সরল চোখ জোড়া, ঠিকালো নাক, মুখ ভর্তি খোঁজা খোঁজা দাড়ি, এক দৃষ্টিতে পরখ করতে করতে নাকের
গাঢ় বাদামি তিলটায় চোখ আটকাচ্ছিল আমার বারবার। ঘোর লাগছিল দৃষ্টিতে, ভয়ানক ঘোর। ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করছিল তিলটায়, কিন্তু অতটা পৌঁছানো সম্ভব নয় এই মুহূর্তে। কোলে একজন শুয়ে আছে, তার ব্যথা লাগতে পারে, ইন্তিশারও খেপে যেতে পারে, হিতে বিপরীত হবে তখন। সবটা বিবেচনা করে সাথে সাথে নিজেকে নিয়ন্ত্রণ করে নিলাম আমি। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে ফিসফিস করে বললাম, দূরে সরিয়ে রেখে খুব ভালো আছো? আমি তো ভালো নেই, একটুও ভালো নেই। ও দীর্ঘ শ্বাস ছাড়লো, উদাস কণ্ঠে বলল, দূরত্ব তো তুমি চেয়েছিলে। এখন আর চাইছি না, আমাকে ফিরিয়ে নাও না প্লিজ। আমি আর পারছি না তোমায় ছাড়া থাকতে। কই, আমি তো দেখছি দিব্যি আমাকে ছাড়া ভালো আছো তুমি। ইসিকে নিয়ে, বাচ্চাদের নিয়ে ভালোই আনন্দে মেতে আছো। আমাকে ছাড়া যদি নাই চলতো তোমার, তাহলে সেদিন রাজি হতে না এখানে আসার জন্য, রেখে যাওয়ার মুহূর্তেও আটকাতে। আমি বুঝতে পারিনি তুমি আমায় একা রেখে যাচ্ছ, ভেবেছিলাম তুমিও। এটাই সমস্যা, তুমি বুঝতে পারো না নীরদ। চোখের সামনে থাকা কত কিছু আলগোছে এড়িয়ে যাও। ওর কণ্ঠে অভিমান ঝরে পড়ছে। আমি আজ খুব ধৈর্য নিয়ে বসেছি, মাফ করো প্লিজ। এখন থেকে বোঝার চেষ্টা করবো আমি তোমায়। একটা শেষ সুযোগ তো আমি ডিজার্ভ করি, তাই না? ও আবারও মুখ ফিরিয়ে নিল। এই প্রশ্ন অগ্রাহ্য করে শান্ত স্বরে বলল, সোজা হয়ে বসো নীরদ, আমরা এখন ফিরবো, অনেক লেট হয়ে যাচ্ছে। দ্বিরুক্তি করলাম না আমি, এক কথায় বাধ্য মেয়ের মতো সোজা হয়ে বসলাম। গাড়ি স্টার্ট দেওয়ার সময় শুধু ওর দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললাম, শতবার ফিরিয়ে দিলেও হাল ছাড়বো না ইন্তিশার। আমিও কম জিদ্দি নই, তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। এক পৃথিবী ভালোবাসা নিয়ে তোমার দোরগোড়ায় পা রাখবো এবার, দেখি কিভাবে ফিরিয়ে দাও তুমি আমায়। জবাবে ও কিছু বলল না, কঠিন মুখে ড্রাইভ করে গেল। আমার চোখে আবারও জল আসতে চাইছিল। চট করে মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালাম আমি। ইন্তিশারকে অশ্রু দেখানো যাবে না, শক্ত থাকতে হবে ওর সামনে, শক্ত। ব্যাক সিটে মাথা কাত করে হেলান দিয়ে রাজ্যের ভাবনায় ডুবে গেল নীরব। ও যদি একটাবার ফিরে তাকাতো তাহলে দেখতে পেত ইন্তিশারের ঠোঁটের কোণে লেপ্টে আছে এক বিস্ময়কর মুচকি হাসির আভাস। মানুষ বহু প্রতীক্ষার পর কোনো কিছু পেয়ে গেলে ঠোঁটের কোণে যে অবর্ণনীয় সুখের হাসিটা লেপ্টে থাকে, ইন্তিশারের মুখেও এই মুহূর্তে সেই হাসি। অন্তর্মুখী মেয়েটা আস্তে আস্তে তার সামনে নিজেকে মেলে দিতে শুরু করেছে। ভেবেই ইন্তিশারের সুখ হচ্ছে, ভীষণ সুখ। বাসায় ফিরে তাহজিবকে শুয়ে দিয়ে চলে আসতে নিতেই ইসি আপু খপ করে আমার হাতটা চেপে ধরলো, গলা খাদে নামিয়ে বলল, বদমাইশটার সাথে কথা হলো কিছু? কি বলে ও? আমি তার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়লাম। এরপর গাড়িতে ঘটে যাওয়া সব ঘটনাই একে একে বলে দিলাম। শুনতে শুনতে আপু হেসে উঠল, বলল, হ্যাঁ, একদমই হাল ছাড়বে না। আজই ওর ঘরে ঢুকে যাবে, একদম জোকের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে ওকে। দূরে সরাতে চাইলে কামড়ে দেবে। আপুর কথা শুনে আমি তার মুখে হাত চেপে দিলাম। লজ্জায় কান গরম হয়ে উঠছিল আমার। সে মুখ থেকে হাত সরিয়ে আরো জোরে হেসে ফেলল। এত লজ্জা পেলে হবে? রাত পুরোটা পড়ে আছে এখনো, আরও কত লজ্জা বাকি। ইস আপু চুপ করুন প্লিজ। আচ্ছা আচ্ছা, চুপ করলাম। এখন এই কাপড়গুলো ছাড়ো তো। সেদিন শপিংয়ে গিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনে এনেছি, ওটা পরবে। প্রিয় মানুষের সামনে একটু প্রেজেন্টেবল হয়ে যেতে হবে না? শাড়ি? ওই জিনিস তো বহুদিন পরা হয় না, অসহায়ের মতো বললাম আমি। পরা হয় না, আজ পরবে। শাড়ি হলো একটা স্পেশাল পোশাক। ও তৈরি হয়েছে লাইফের স্পেশাল মোমেন্টগুলোকে আরও স্পেশাল করে দিতে। ওর হাতে অনেক ক্ষমতা, বুঝলে? ভেবেছিলাম মায়ের দেয়া গহনাগুলো পরাবো তোমাকে, কিন্তু এখন মনে হচ্ছে তার দরকার নেই। গলার এই চেনটাই বেশ মানাচ্ছে। এখন শুধু চুড়ি পরলেই পারফেক্ট। আমার লজ্জা করছে আপু। আরে বললাম না লজ্জা আজকের জন্য ছুটিতে। বাদরটাকে সোজা করতে যাচ্ছ, লজ্জা পেলে চলবে? আপু এমন ভাবে বললো, হাসি পেয়ে গেল আমার। এরপর বাকিটা সাজিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চোখ মেরে বলল, দেখি এবার মিমরাজি বাদরটা কিভাবে তোমার থেকে মুখ ফিরিয়ে থাকে। চোখ তুলে একবার তাকালেই তো কুপোকাত। মনে মনে সাহস সঞ্চয় করতে করতে এগুলো ঘরের সামনের দরজার সামনে এসে আমার সব সাহস হাওয়ায় মিলিয়ে গেল। মোটামুটি ঠান্ডা আবহাওয়াতে কুলকুল করে ঘামতে শুরু করলাম আমি। ও যদি ধমক টমক দেয় তাহলে সয়ে নেব নাকি পাল্টা ধমক দেব আমি? এসব ভাবতে ভাবতে দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম আমি। ও সোফায় বসে ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছিল। শব্দ শুনে মুখ তুলে তাকালো, তাকাতেই ভ্রুজোড়া কুঁচকে গেল ওর কোচকানো ভ্রু দেখে আমিও পাল্টা ভ্রু কুচকালাম। শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে পিছু ঘুরে দরজার ছিটকিনিটা তুলে দিলাম। এবার ওপাশ থেকে রাগত শহর ভেসে এলো, দরজা আটকাচ্ছ কেন?
আমি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আয়েশ করে ওর পাশে বসতে বসতে সুর টেনে বললাম, তোমাকে বন্দি করছি, তুমি আর আমি বদ্ধ করে একসাথে। স্টপ স্টপ, আকাশ কুসুম কল্পনা করা বন্ধ করো। আমি ইন্তিসার বদ্ধ করে থাকবো, তাও আবার তোমার সাথে? রাগে মুখ লাল করে ল্যাপটপ হাতে উঠে যেতে লাগলো। আমি তড়িঘড়ি করে ওর হাত টেনে বসিয়ে দিলাম। এরপর ল্যাপটপ সরিয়ে সোজাসুজি ওর কোলে বসলাম। বললাম, এক পা বাড়িয়ে দেখো শুধু। আমার কর্মকাণ্ডে খুব বিরক্ত হলো যেন, চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলল, কি চাই নীরদ? তোমাকে, আমার তোমাকে চাই, আজ এক্ষুনি চাই। গলা জড়িয়ে ধরে মোহাচ্ছন্ন হয়ে বললাম আমি। ওর মুখায়ভাবে বিরক্তির ছাপ বাড়লো আরো। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। বিদেশ থেকে ফিরে তোমার লাজ লজ্জা সব হাওয়া হয়ে গেছে দেখছি। কিছু কিছু সময় ওসব লাজ লজ্জাকে হাওয়া করতেই হয়। সাথে সাথেই জবাব দিলাম আমি। সুবিধা করতে না পেরে এবার চুপ করে গেল। আমিও মুখ টিপে হেসে ওর দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ উসখুস করতে করতে ও আবারও বলে উঠল, রাত বিরেতে আবার নতুন করে শাড়ি পাল্টেছে কেন? ইদানিং দেখছি খুব শাড়িপ্রেমী হয়েছে, ঘটনা কি? ঘটনা তুমি জানো না, বোঝো না? ফটাফট উত্তর। এবারেও সুবিধা করতে না পেরে রেগে গেল। গম্ভীর মুখে বলল, খবরদার নীরদ, আর শাড়ি পরবে না। কেন, তুমি কন্ট্রোললেস হয়ে যাও? ওর গালে হাত বোলাতে বোলাতে ফিসফিসিয়ে শুধালাম আমি। আমার কথা শুনে সাথে সাথে এপাশ থেকে ফিরে চোখ রাঙানি দিল ও। বিপরীতে আমিও ওর কলার চেপে ধরে চোখ রাঙালাম। চেষ্টা করেও আর নিজের হাসি চেপে রাখতে পারলো না ইন্তেশার। ঠোঁটের কোণে চিলতে করে ফুটে উঠল, এই তুমি হাসছো? অবাক হবার ভান করে শুধালাম আমি। চট করে হাসি বন্ধ করে এবার ভ্রু কুঁচকে আমার হাত ছোটানোর চেষ্টা করতে করতে বলল, কি হচ্ছেটা কি? এখন আবার জোর জবরদস্তি করবে? হ্যাঁ করব, বলেছি না তোমাকে আবার চাই। ইগনোর কেন করছো আমায়? পাগলামো করো না নীরদ, আমার অনেক কাজ, এসব পরে হবে। পরে নয়, এক্ষুনি, এই মুহূর্তে। তারপর ওকে হতভম্ব করে শাড়ির আঁচল নামিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। নিজেকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে আমার কোমরে হাত রেখে ও চিন্তিত স্বরে বলল, দেখি তোমার চোখ দেখাও তো, অসংলগ্ন লাগছে কিনা। কিছু খেটে এসেছো নীরদ? দেখি দৃষ্টি ঘোলাটে লাগছে কিনা। স্পষ্ট খোঁজা বুঝেও না বোঝার ভান করে আমি বাধ্য মেয়ের মতো ওর চোখে চোখ রাখলাম। গলা জড়িয়ে ধরে বললাম, দেখো, ভালো করে দেখো, তোমার প্রেমের কবলে পড়ে দিগ্ভ্রান্ত হয়ে গেছি আমি। কি ভয়ানক সর্বনাশ হয়ে গেছে আমার। এই সর্বনাশ একমাত্র তুমিই ঠেকাতে পারো। প্রত্যুত্তরে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর শুকনো ঢোক গিল। ফিসফিস করে বলল, দিস ইজ নট ফেয়ার নীরদ। চিটিং করলে তুমি তোমার সর্বনাশ ঠেকাতে গিয়ে এই মুহূর্তে সারে সর্বনাশটা আমার হয়ে গেল। ঠোঁট কামড়ে হেসে উঠলাম আমি। ওর খোঁচা খোঁচা দাড়িগুলোতে নাক ডুবিয়ে অস্পষ্ট স্বরে বললাম, সর্বনাশে দেখেছো কি? এবার দেখবে সর্বনাশ কাকে বলে, কত প্রকার ও কি কি। লাইটটা নিভিয়ে বিড়বিড় করে কথা বলতে চাইলেও আমি চট করে ওর মুখটা চেপে ধরলাম। বিরক্ত স্বরে বললাম, এত ডিস্টার্ব করবে না তো ইন্তেশার। মুখ থেকে হাত সরিয়ে ও হেসে উঠল। আমার গালে হাত রেখে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আবিষ্ট স্বরে বলল, আমার আফ্রোদিতি, আমি যে তোমায় কতখানি ভালোবাসি তা কি তুমি জানো? ইন্তেশারের কথা শুনে এবার লজ্জা পেয়ে গেলাম আমি। ওর কাঁধে মুখ লুকোতে লুকোতে বললাম, আর তোমার ভালোবাসা যে আমার জীবনী শক্তি তা কি তুমি জানো? এভাবেই সবসময় ভালোবেসে যাবে আমাকে, কথা দাও। পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নিতে নিতে বলল, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এমন করেই তোমায় ভালোবেসে যাব নীরদ, কথা দিলাম। এরপর প্রিয় তোমার ডাকে সাড়া না দিয়ে আর পারলই না ইন্তেশার। নীরদ তার কথা মতো পৃথিবী ভরা ভালোবাসা নিয়ে দাঁড়ালো ওর দোরগড়ায়। এতখানি ভালোবাসা ফিরিয়ে দেবার শক্তি ওর মধ্যে ছিল না, থাকবে কি করে? ও তো সেই কবে থেকে এই ভালোবাসাটুকুর প্রতীক্ষায় ছিল। অবশেষে দুইজনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। রঙিন ভালোবাসার বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ডুবতে ডুবতে ভেসে উঠল ওরা সহচর হয়ে। আস্তে আস্তে ইন্তেশার হয়ে উঠল তার বিষণ্ণ সুন্দর নীরদের ধূসর আকাশের বুকে এক ফালি রংধনু, নীরদের একার ভালোবাসার রংধনু। সময় বহমান নদীর মতো গতিশীল। দেশে থাকার কয়েকটা দিন ভীষণ সুখে কেটেছে আমার, সন্দেহ নেই। তবে এখন ফেরার পালা। ঘন্টা কয়েক পরেই ফ্লাইট আমার। আমি আবারও ফিরছি লন্ডনে। কয়েকটা ল ফার্মে অ্যাপ্লিকেশন করেছিলাম, ওখান থেকে ইন্টারভিউ ডাক পড়েছে। এত কষ্ট করে পড়াশোনা কমপ্লিট করেছি, এখন বাসায় বসে থাকলে চলবে? ইন্তেশার নিজে বসে থেকে বড় বড় ল ফার্মগুলোতে অ্যাপ্লিকেশন করে দিয়েছে। আবারও দূরে যেতে হবে ভেবে একটুখানি খারাপ লাগছিল আমার, কিন্তু পরবর্তীতে মেনে নিয়েছি। মেনে নেয়া, মানিয়ে নেয়া, এই তো জীবন। আর চিরকালের তরে তো দূরে যাচ্ছি না।
ইউষার এইচএসসি হয়ে গেলে ইন্তেশার আর ইউষাও চলে আসবে ইংল্যান্ডে। প্রসেসিং চলছে। এবারের মতো আমি না হয় একাই গেলাম। জানলার ধারে হেলান দিয়ে বসে ব্যক্তিগত ডায়েরিটা ফেলে আসা দিনগুলোর কথা লিখে রাখছিলাম। এমন সময় ইন্তেশারের গলা ভেসে এলো। কি ব্যাপার, একা একা হাসছো যে? আমাকে বলো, আমিও একটু হাসি। ওর কথা শুনে ডায়েরি বন্ধ করে বিছানা থেকে নেমে ওর পাশে গিয়ে দাঁড়ালাম আমি। লাগেজ গোছানো বাদ দিয়ে ও ফিরে তাকালো। কালক্ষেপণ না করে মুচকি হেসে ওকে টুক করে জড়িয়ে ধরলাম আমি। মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে স্বরে জিজ্ঞেস করলো, কিছু বলবে? আমি প্রথমে জবাব দিলাম না। বেশ কিছুটা সময় ওর বুকে মুখ গুজে ওর গায়ের মিষ্টি গন্ধে ডুবে রইলাম। ও আবারও ডাকলো। ওর এবারে ডাক শুনতে না চাইতেও আমার ভ্রু। তাহলে কি বলে ডাকবো শুনি? ওর চোখে উপচে পড়া দুষ্টুমি। তা দেখে আমি চোখ নামিয়ে লাজুক স্বরে বললাম, প্রথম দিকে যা বলে ডাকতে। আমার জবাবে ও বিস্তর হাসলো। গালে আলতো চুমু খেয়ে বলল,